হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা ইউনিট 7 এর একটা নতুন অধ্যায় আগের ভিডিওতে শুরু করেছিলাম, যার নাম হচ্ছে উদস্থিতিবিদ্যা। অধ্যায়টি মোটামুটি বড়ও রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে। তো আমরা ফার্স্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব এবং তাদের মধ্যে তুলনা, তাদের মধ্যে সম্পর্ক, পার্থক্য এই সংক্রান্ত আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনাটা নিয়ে যাবো একটু অন্যদিকে, সেটা হচ্ছে চাপ, তরলের চাপ এবং সেখান থেকে তরলের ঘাত এবং পার্শ্বঘাত সম্বন্ধে। তো তোমরা বইতে 497 পেজ একটু দেখবে, নতুন বইতে। তো সেই ক্ষেত্রে শুরুই হয়েছে আমাদের আলোচনা, সেটা হচ্ছে চাপ থেকে। তো চাপকে আমরা কি বলি? প্রেসার বলি, এবং যেটাকে পি দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে চাপের সংজ্ঞা কি? না আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছি, ক্লাস 10 এ পড়েছি, তার আগে 9 এও পড়েছি, ইভেন 8 এও পড়েছি। তো আমরা জানি একক ক্ষেত্রফলের উপর, কোন তলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অভিলম্ব বল, সেটাই হচ্ছে প্রযুক্ত চাপ, অর্থাৎ P = F/A। তো এইখান থেকে আমরা খুব সহজে এদের একক, যেরকম সিজিএস এ, আবার এসআই তে নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা পাস্কালও বলে থাকি, এগুলো সবই পুরনো পড়া, আমি শুধু মনে করাচ্ছি তোমাদের। আবার এখান থেকে এই 1 পাস্কাল কিংবা নিউটন মিটার স্কয়ার সমান তাহলে কত হবে? না, পাস্কাল থেকে আমরা যখন এই ডাইন পার সেমি স্কয়ারে যাব, তখন এটা আসছে 10 ডাইন সেমি স্কয়ার। তো এই সম্পর্কগুলো তোমরা বইতেও পেয়ে যাবে, জাস্ট কনভার্ট করে নেবে নিউটন থেকে ডাইন আর মিটার স্কয়ার থেকে বর্গ সেমি। এছাড়া আর কি না, পি যদি মাত্রা বের করি আমরা, তাহলে এইটা হবে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। এগুলো তোমরা আগেও করেছো। তার উপরে যাচ্ছে এরকম m l⁻⁻1 d⁻⁻2। তো এগুলো দেখবে সবই বইতে রয়েছে। এইবারে আমি মাঝে কয়েকটা জিনিস বইতে লেখা রয়েছে, যেটা আমি আলোচনা করিনি, সেটা আমি এখন আলোচনা করব। সেটা কি না, P = F/A, এই সম্পর্কটা আবার লিখলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রযুক্ত চাপ, যে তল যার উপরে প্রযুক্ত হচ্ছে বল, তার সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাত। তো এখান থেকে একটা জিনিস তোমরা নিশ্চিত পরিষ্কার যে চাপের সঙ্গে ক্ষেত্রফলে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তোমাদের আমি কয়েকটা উদাহরণ বলবো। যেরকম ধরো তোমরা কোনো জিনিসকে একটা শার্পলি আমরা কাটতে চাইছি, যেমন ছুরির দিক থেকে যদি বলা হয়, তাহলে দেখবে ছুরির যে অংশ যেটাতে আমরা কাটি সেটা কিন্তু ধারাল তো অবশ্যই, আর সেটা খুব পাতলাও হয়, পাতের মতো। তার মানে কি ক্ষেত্রফল কম। তো ক্ষেত্রফল কম মানে সেখানে আমি কিন্তু চাপ বেশি প্রয়োগ করতে পারবো, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই আমরা শাকসবজি হোক কি কোনো জিনিস কাটার ক্ষেত্রে ছুরি কিন্তু খুবই হেল্পফুল হয়। আরেকটা সহজ উদাহরণ দিচ্ছি, যখন আমরা পেরেক, যখন ধরো সে কাঠে হোক কি দেওয়ালে হোক, যখন পেরেক গাঁথা হয়, যখন পেরেককে লাগানো হয়, তখন যেদিক তার ক্ষেত্রফল কম, তার মাথার দিকে ক্ষেত্রফলটা বেশি। তো যেদিকে ক্ষেত্রফল কম সেইটাকে আমরা যেখানে লাগাতে চাইছি সেখানে প্লেস করি, তারপর হাতুড়ি দিয়ে আঘাত করি, তুলনামূলকভাবে কম বল প্রয়োগ করে তাকে কিন্তু সেই দেওয়ালে হোক কাঠে হোক সেখানে কিন্তু আমরা তাকে গাঁথতে পারি। তাহলে এই সবগুলোই হচ্ছে কিন্তু এই চাপের ব্যাপার। একইভাবে দেখবে আমরা দাঁড়িয়ে আছি সাপোজ, তো আমাদের দু পায়ে যে ক্ষেত্রফল পুরো শরীরের তুলনায় অনেকটাই কম, তাহলে চাপ বেশি। তাহলে মাটির উপরে কিন্তু চাপ বেশি সেই ক্ষেত্রে অনুভব হয়। ওই জন্য দেখবে বালি ভর্তি আছে, সেখানে যদি তোমরা দাঁড়িয়ে দেখো, সেই জায়গায় বালি কিন্তু ধসে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু যদি সেই বালির উপরে আমরা শুয়ে পড়ি, তখন কিন্তু ক্ষেত্রফল অনেক বেশি হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু চাপ কম হবে। তো এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, আমি কয়েকটি বললাম, তোমরা বইতেও পেয়ে যাবে। এগুলো জাস্ট পরীক্ষাতে আসবে না, অ্যানুয়ালে সম্ভাবনা বেশি না আসা, কিন্তু নিজের কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য এটা তোমাদের পড়ে রাখা কর্তব্য। এরপর আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে তরলের চাপ এবং ঘাত। তোমরা জানো ঘাত হচ্ছে এক ধরনের বল, তোমরা নিউটনের গতিসূত্র অধ্যায় সম্বন্ধে কিন্তু আলোচনা হয়েছে। তো তরলের চাপ এবং ঘাত। তো এইবারে দেখবে কোন একটা পাত্রের মধ্যে, সাপোজ আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই পাত্রের মধ্যে
এরকম একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে এখানে অতটা অবধি জল আছে, মানে জল পূর্ণ পাত্র। তো এই পাত্রে যে তরলটি রাখা হয়েছে সেই তরল এই পাত্রের তলদেশে এবং চারিদিকে মানে দেওয়ালে, মানে যে পার্শ্বতলগুলো রয়েছে, তো সাইডে সব জায়গায় কিন্তু বল প্রয়োগ করছে। তাহলে আমরা এটা কি করে বুঝবো? না কোন এক জায়গাতে ফুটো করা যায়, সাপোজ এখানে ফুটো করে দিলাম, তখন আমরা দেখবো সব একে তরল কিন্তু এইখান থেকে বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে নির্গত তরলে বেগ দেখেই কিংবা গতিশীলতা দেখেই আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে তরল চাপ প্রয়োগ করেছে, আর সেই চাপই দায়ী হচ্ছে বেরিয়ে যাওয়ার পেছনে। আরো একটা সহজ কাজ করতে পারি আমরা, কিরকম? যেখানে ছিদ্র করেছি সেখানে আঙ্গুল দিয়ে আটকে রাখবো, তাহলে আমরা আঙ্গুলেই কিন্তু একটা বল কিন্তু অনুভব করব। তো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, অবিলম্ব বল, সেটাই হচ্ছে চাপ। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে চাপ প্রযুক্ত হয়েছে। তার মানে তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে তরল কিন্তু চাপ প্রয়োগ করে। এইবার এই ক্ষেত্রে আমরা স্থির তরল নিয়ে আলোচনা করলাম। তো হেডিং এ তোমাদের দেখবে এখানে ঘাত নিয়েও রয়েছে। তাহলে তরলের চাপের সংজ্ঞা আমরা কিভাবে দেব? না, কোন পাত্রের মধ্যে যে তরল রাখা হয়েছে, যে বিন্দুতে আমরা চাপ নির্ণয় করতে চাইছি, সাপোজ আমি এই বিন্দুতে চাপ নির্ণয় করতে চাইছি, তো সেইখানে আমি একটা তল কল্পনা করব। তো সেই তলের উপর কিংবা সেই তলে প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রযুক্ত হবে সেটাই হচ্ছে সেই তরলের চাপ। তোমরা বইতেও সংজ্ঞা দেখতে পারো, তরলের মধ্যস্থিত কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন সমতলে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা কল্পনা করেছি সেই ক্ষেত্রফলটা একক ক্ষেত্রফল বিশিষ্ট ধরলেই হবে। অর্থাৎ যদি আমি এমনি নরমাল একটা ক্ষেত্রফল ধরি, সেটা যদি একক ক্ষেত্রফল না হয়, তাহলে তার জন্য বের করে নেবো, তারপর সেই ক্ষেত্রফলকে আমরা বল বাই ক্ষেত্রফল করে নেবো। তাহলে সেখান থেকে কিন্তু আমরা চাপ নির্ণয় করে নিতে পারবো। তাহলে সহজ ভাষায় বলতে পারি যে যে বিন্দুতে আমরা বের করবো সেখানে একটা একক ক্ষেত্রফল বিশিষ্ট সমতল কল্পনা করে নেবো, সেই তলের উপরে যে প্রযুক্ত বল সেটাই হচ্ছে প্রযুক্ত চাপ তরলের। তো এটা লাগবে আমাদের। এই যে প্রযুক্ত চাপ তরলের, যেটা P = F/A, তাহলে F = কত হচ্ছে না P × A। অর্থাৎ যে পরিমাণ চাপ প্রযুক্ত হচ্ছে যে তলের উপর, তার ক্ষেত্রফলের সঙ্গে সেই চাপটাকে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তরলের ঘাত। তাহলে তরলের ঘাত হচ্ছে এক ধরনের বল, তাই বলের একক যেরকম নিউটন ডাইন, তার মাত্রা mL/2, সেগুলো যা এই তরলের ঘাতেরও মাত্রা এককটাই। তাই শুধুমাত্র মাথায় রাখতে হবে যে তরল যে পরিমাণ চাপ প্রযুক্ত করছে সেই চাপের মানটা জানতে হবে, আর যে ক্ষেত্রফলের জন্য বের করতে চাইছি তরলের ঘাত, সেটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলেই আমরা তরলের ঘাত পেয়ে যাব। তোমরা বইতে 497 পেজে ফলো করে দেখতেই পারো, লেখাই রয়েছে তরলের সংস্পর্শে থাকা কোন তলের উপর, যে কোনো তরল যেখানে রয়েছে তার সংস্পর্শে থাকা যে কোনো তলের উপর, যদি এই তল যদি আমরা ধরতে চাই সেটাও কোনো অসুবিধা নেই, নিচের তল ধরলেও কোনো অসুবিধা নেই। তো যে কোনো তল যেটা সংস্পর্শে রয়েছে তার উপর লম্বভাবে যে বল ক্রিয়া করছে তরল দ্বারা, কিংবা তরল যে পরিমাণ বল ক্রিয়া করছে লম্বভাবে, সেই বলকে আমরা বলি তরলের ঘাত। সেই তরলের ঘাতটাই হচ্ছে এই P × A। তো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। চাপ কিন্তু ছিল স্কেলার রাশি, কিন্তু তরলের ঘাত কিন্তু অবশ্যই ভেক্টর রাশি। তার কারণ হচ্ছে এইটা এক ধরনের বল, আর বল হচ্ছে মান অভিমুখ দুটোই রয়েছে, আর ভেক্টরের যোগ বিয়োগ নিয়মও মেনে চলে। এই জন্য কিন্তু তরলের ঘাত ভেক্টর রাশি, কিন্তু তরলের চাপ স্কেলার রাশি মান অভিমুখ থাকা সত্ত্বেও। এবার মাত্রা তো তোমাদের জানাই রয়েছে। এবার যেটা নেক্সট কাজ হচ্ছে সেটা হচ্ছে নবম শ্রেণীতে যে কাজটা আমরা করেছিলাম সেই কাজটা আমরা করব। সেটা কি না, তরলের মধ্যে যে পাত্রে তরলকে রাখা হয়েছে, তো সেইখানে কোন বিন্দুতে, সাপোজ এরকম একটা পাত্র, তো তরলের মধ্যস্থিত কোন এক বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে কত পরিমাণ চাপ তরলে সেটা নির্ণয় করতে হবে। তোমাদের বইতে হেডিং রয়েছে, দেখবে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের পরিমাণ, তাহলে চাপের পরিমাণ কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করার জন্য আমাদের কাজ করতে হবে যে বিন্দুতে বের করতে চাইছি, যেরকম ধরো এই বিন্দুতে, বইতে এই বিন্দুর নাম দিয়েছি যেরকম C, তাহলে এই বিন্দুতে একটা তল কল্পনা করে নিলাম যার ক্ষেত্রফল A, এটা তল কল্পনা করে নিলাম। এইবারে এই যে রয়েছে আমরা তরলের যে পৃষ্ঠ, অর্থাৎ যতটা পরিমাণ তরল রয়েছে পাত্রে, সাপোজ এই অবধি তরল রয়েছে,
তাহলে যে তলটা কল্পনা করেছি সেই তলটা কিংবা যে বিন্দুতে আমি কল্পনা করেছি সেটা তরলের উপরিতল থেকে কত উচ্চতায় আছে, সেইটা সাপোজ আমরা বললাম h উচ্চতায় আছে। তাহলে আমি ধরতে পারি এখানে যে এই ক্ষেত্রফল বিশিষ্ট যে তলটা কল্পনা করা হয়েছে, তাহলে এইটা একটা তরল স্তম্ভের মতো, এই ব্যাপারটা টোটালটা এরকম একটা তরল স্তম্ভের মতো। যদি ধরো একটা চৌম্বাকার, যদি একটা ধরো যেরকম আমরা টেস্ট টিউবগুলো দেখি যেমন চৌম্বাকার যদি একটা নল হয় কিংবা একটা পাত্র যদি হয়, তো তার যদি একটা ধরো বিকার, সেই বড় বিকারের মধ্যে একটা ছোট্ট বিকারের মতো মানে একটা চোঙের মতো ধরতে পারি, তো জায়গাটা দেখবে সেটাই রয়েছে। তাহলে আমি বলতে পারি এই বিন্দুতে আমাকে চাপ নির্ণয় করতে হবে যে এখানে চাপের মান কত। তো এখানে যদি চাপের মান নির্ণয় করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ক্ষেত্রে প্রযুক্ত বল কিংবা এই তরলে ঘাত কত। তো তোমাদের বইতেও দেখবে এটাই প্রথমে কিন্তু বের করা হয়েছে, কারণ হচ্ছে এই তলের উপর যে পরিমাণ ঘাত বল ক্রিয়া করছে তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু তরলের চাপ পেয়ে যাব, যেটা আমরা 9এও করেছিলাম। তো এটা করার জন্য আমরা কি করব না, এই যে তরল স্তম্ভ রয়েছে, তাহলে এই তরল স্তম্ভে ওজনটা আগে বের করব। তো তরল স্তম্ভের ওজন কত হবে না, আমরা এমনি জানি কি m * g, এটা জানি আমরা। তো তরল স্তম্ভের ওজন বের করার সময় প্রথমে আমাদের জানতে হবে যেটা এই যে তরল স্তম্ভের ওজন বের করা মানে কি না m * g। তো তোমরা বইতেও দেখবে m * g রয়েছে, কিন্তু প্রথমে এই তরল স্তম্ভে আয়তন জানতে হবে, কারণ হচ্ছে ভর হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। কার ঘনত্ব না তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব ইনটু অভিকর্ষজ ত্বরণ, কারণ এই দুটো মিলেই হচ্ছে m। তাহলে w সমান mg তোমরা জানো। তো তরল স্তম্ভের আয়তন কি করে বের করব না, তরল স্তম্ভের ক্ষেত্রফল ইনটু উচ্চতা কিংবা দৈর্ঘ্য ইনটু ঘনত্ব ইনটু অভিকর্ষজ ত্বরণ ছিল g হবে, তাহলে তরলের ঘনত্ব ইনটু g, তাহলে ইনটু g। তাহলে এটা হচ্ছে ওজন। তো ওজন হচ্ছে কি না প্রযুক্ত বল m * g, মানে ভর ইনটু ত্বরণ। তাহলে এইটাই হচ্ছে তরল স্তম্ভের দ্বারা যে পরিমাণ ভার প্রযুক্ত হচ্ছে। তাই দেখবে বইতে লেখাও তোমরা পাবে এই ক্ষেত্রফলের উপরে তরলের ভার। তাহলে এইটাই হচ্ছে তরলের ঘাত এই ক্ষেত্রফলের উপর, এটাকে আমরা f নাম দিতে পারি। তাহলে এক কথায় লিখতে পারি f = ah ρg। তাহলে প্রযুক্ত চাপ কিংবা h গভীরতায় চাপ কত হবে, প্রযুক্ত ঘাত তরল দ্বারা বাই ক্ষেত্রফল। সো f = কত ah ρg বাই a, তাহলে কত আসছে h ρg। এটাই হচ্ছে প্রযুক্ত চাপের রাশিমালা কিংবা তরলের যে চাপ, তরল যে চাপ দিচ্ছে তার রাশিমালা। তো এই রাশিমালাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তরলের চাপ নির্ণয় যেটা বললাম সেটা নির্ভর করছে কি না উপরিতল থেকে যে গভীরতা তরলে যে বিন্দুতে বের করছে সেই বিন্দুর গভীরতা তরলের উপরিতলের সাপেক্ষে সেইটা, সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ আর তরলের ঘনত্ব সবার সঙ্গে সমানুপাতিক হারে কিন্তু নির্ভর করছে। অর্থাৎ আমরা বলতে পারি এই রকম p = h = ρ = g। অর্থাৎ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের চাপের বৃদ্ধি ঘটবে, বেশি ঘনত্বযুক্ত তরল নিলে চাপ বেশি হবে, আর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি যেরকম ধরো ভূপৃষ্ঠে, সেই ক্ষেত্রে কিন্তু p এর মান বেশি হবে। তো এই সম্পর্কগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে আমাদের কয়েকটা আলোচনা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। তো বইতে দেখবে এটা রয়েছে আমাদের। এইখানে একটা কথা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যেখানে পাত্রটা রাখা রয়েছে তার উপরে, তো স্বাভাবিকভাবে এখানে কি থাকবে না বায়ু থাকবে। তো বায়ু যেহেতু উপরে রয়েছে, তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার যে বায়ু যেহেতু উপরে রয়েছে, এই বিন্দুতে শুধু যে তরলের চাপ ক্রিয়া করছে তা না, এছাড়া বায়ুমণ্ডলের চাপও ক্রিয়া করছে। তাহলে আমরা বলতে পারি যে ওই তলের উপর যে মোট চাপ হবে সেটা হচ্ছে
P প্লাস B, P হচ্ছে H রো G প্লাস B। এই প্লাস B টা কি না, প্লাস B টা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ যেটা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ সেটাই হবে, সেটা হচ্ছে কত না 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে 76 ইনটু পারদের ঘনত্ব সিজিএস এ আর অভিঘর্ষণের ত্বরণের মান সিজিএস এ অর্থাৎ 980। তাহলে এইখান থেকে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 6 সিজিএস এ যেহেতু বের করা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার। তাহলে এইটা কিন্তু অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু তার সঙ্গে এক্সট্রা যোগ হবে, কারণ বায়ুমণ্ডলের চাপ এবং তরলের চাপ দুটো একই সঙ্গে ক্রিয়া করছে, দুটো কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট যে জিনিসটা রয়েছে তার আগে একটা কথা বলে দিই, এই যে তরলের চাপ কিংবা একে গেজ চাপও বলে। আর একটা জিনিস আমার শুরুতে বলা হয়নি, সেটা হচ্ছে এই তরল যে চাপ ক্রিয়া করছে, যেটা আমি শুরুতে আলোচনা করছিলাম P = F/A দিয়ে, তরলের কিংবা স্থির তরল কোন পাত্রের মধ্যে যখন রাখা আছে কোনো বদ্ধ জায়গায় কিংবা আবদ্ধ জায়গায়, এই চাপকে কিন্তু আমরা ওদোস্ট্যাটিক চাপ কিংবা হাইড্রোস্ট্যাটিক প্রেসারও বলে থাকি। তো নামটা জেনে রাখা দরকার আছে, অঙ্ক করার সময় কাজে লাগবে। এবারে রয়েছে দেখবে 498 পেজে স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের বৈশিষ্ট্য। তো সেটা আমরা একটু আগেই কিন্তু আলোচনা করে নিয়েছি। কি রকম না, স্থির তরলের ক্ষেত্রে চাপের রাশিমালা ছিল P = H ρ G। তাহলে H এর সঙ্গে সমানুপাতিক, ρ এর সঙ্গে সমানুপাতিক, G এর সঙ্গে সমানুপাতিক। এই আলোচনাটা আবার বইতে পড়েছে, তো এটা আমি আগেই বলেছি, তো এটা নতুন করে বলছি না। কিন্তু এখানে তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আছে, সেটা কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিই। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম তরলের গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ কিন্তু বৃদ্ধি পায়, এটা কিন্তু আগেও বলেছি, এটা আবার এলো একটা পয়েন্টে। আর কি না, স্থির তরল যেরকম এই ক্ষেত্রে দেখছো একটা পাত্রের মধ্যে তরলকে আবদ্ধ করে রাখা হয়েছে, এদেরকে আমরা কি বলি না, এদেরকে আমরা বলি স্থির তরল। আমি আবার বলি, একটা বদ্ধ জায়গায় কিংবা একটা বদ্ধ পাত্রে তরলকে রাখা হয়েছে, এর মানে কি না এটা হচ্ছে স্থির তরল। তাহলে স্থির তরল যে চাপ প্রয়োগ করছে সেই সম্বন্ধে সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্থির তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু, যেরকম আমি এই বিন্দু ধরেছিলাম সাপোজ এই বিন্দু, তাহলে এই বিন্দুতে যদি এর নাম আমি সি দিই, তাহলে এই বিন্দুতে তরল চারিদিকে, সে এদিক বরাবর হোক, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর হোক, তো সর্বদিকে সমান পরিমাণে কিন্তু চাপ প্রয়োগ করে। এটা নয় যে উপরে বেশি হবে নিচে কম হবে, এরকম কোনো ব্যাপার নেই, এটা মাথায় রাখবে অঙ্ক করার সময়। তারপর কি, যেটা বললাম তরলের মধ্যস্থিত যে কোনো বিন্দুতে তরলের চাপ সমান সর্বত্র, তরলের মধ্যে কথা বলছি, বাইরে বলছি না, কিন্তু তরলের মধ্যে যে কোনো বিন্দুতে একই থাকে। নেক্সট হচ্ছে তরলের মধ্যস্থিত কোনো অনুভূমিক তলে, অর্থাৎ যদি পুরোটা তরল থাকে, এটা একটা অনুভূমিক তল, তো এই অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে চাপ কিন্তু একই। তার কারণ হচ্ছে তরলের গভীরতা প্রত্যেকটা বিন্দুতে কিন্তু একই। যদি আমি এরকম তল কল্পনা করতাম তাহলে কিন্তু চাপ একই হতো না, কারণ এখানে প্রত্যেকটা বিন্দুতে উচ্চতা কিংবা যেটাকে আমরা বলি গভীরতা তরলে সেটা কিন্তু আলাদা। নেক্সট হচ্ছে যেটা বলেছিলাম গভীরতার সঙ্গে সমানুপাতিক, সেটা আমি আগেই বলেছি, অনেকবার বলেছি, সেটা আবার বইতে আলোচনা রয়েছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর পাত্রের পার্শ্বতলে অথবা তলদেশে ছোট ছিদ্রের ক্রিয়া সেই সম্বন্ধে আলোচনা রয়েছে। তো একটা দেখবে যখন আমরা কোন পাত্রে, যেরকম ধরো এই ক্ষেত্রে এরকম একটা পাত্র রয়েছে, এই ডায়াগ্রাম দিয়ে আলোচনা হয়ে যাবে, যদি তলদেশে কোনো ছিদ্র করা হয় এরকম, কিংবা এখানে কোনো যদি ছিদ্র করা হয়, তাহলে আমরা কি দেখি তরল কিন্তু সেখান থেকে বয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ নির্গত হচ্ছে সেখান থেকে। তরল এই যে বয়ে বেরিয়ে আসা, এর পেছনে কারণ কি না, এর পেছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি না তরল চাপ প্রয়োগ করে সর্ব জায়গাতে, আমরা জানি ভেতরে যে কোনো হোক, দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, যে দেওয়ালই হোক না কেন, তো তরলের সেই চাপই দায়ী হচ্ছে তাকে বাইরে বেরিয়ে আসার জন্য। তরলটা যে বাইরে বেরিয়ে আসছে সেটা দায়ী হচ্ছে তরলের চাপ। এর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তরল যে বাইরে বেরিয়ে আসছে এর জন্য তো কার্য করতে হবে, তাহলে এই কার্যটা কোথা থেকে হচ্ছে? এই কার্যটা হচ্ছে সেই চাপ। চাপ আবার কি না বল বাই ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে বল হচ্ছে কি চাপ ইনটু ক্ষেত্রফল। যেহেতু P = F/A, তাহলে F হচ্ছে P × A। তো তোমরা বইতে দেখবে পরিষ্কার বলা রয়েছে যে
এইচ গভীরতায় তরলের চাপ কত? না এইচ রো জি। তাহলে এই যে এইচ রো জি, এই চাপের জন্য সে তলদেশের ছিদ্র হোক কি পার্শ্ব যে দেওয়াল রয়েছে সেই ছিদ্র থেকে কিন্তু তরল বাইরে বেরিয়ে আসে। তো এই কারণটা থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তরলের যে দেওয়ালের এইখানে একটা ছিদ্র করা থাকুক কি নিচে করা থাকুক, সেখান থেকে যে তরল বেরিয়ে আসছে তার জন্য তরল যে কত বেগে বেরিয়ে আসছে সেই তরল নির্গমনের বেগটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব? না, কোন মুহূর্তে ছিদ্র দিয়ে যখন তরল নির্গত হচ্ছে কিংবা তরল বের করা হচ্ছে, সেই বের করার জন্য কার্য করতে হবে স্বাভাবিক, তরল তো এমনি এমনি বেরিয়ে যাবে না। তার মানে আমি এটা বলতে চাইছি যে ছিদ্র দিয়ে তরল বের করার জন্য কৃতকার্য, তো সে কৃতকার্য কত হবে? না আমরা জানি প্রযুক্ত বল ইনটু সরণ। তো সেই সরণের কথা পরিষ্কার বলা রয়েছে, দেখবে যে প্রযুক্ত বল ইনটু সরণ। তো সরণ এখানে কার হয়েছে? এখানে তরল সাথে সরণ হয়েছে, তাই এই জন্য আমরা বলবো তরলে সরণ। এবার প্রযুক্ত বল মানে কি? না তরলের চাপ ইনটু ক্ষেত্রফল। দেখবে লেখা রয়েছে কার ক্ষেত্রফল? না যে ছিদ্র দিয়ে বের হচ্ছে, তার ছিদ্রে তরলের চাপ কত ইনটু ছিদ্রের ক্ষেত্রফল ইনটু সরণ। কার সরণ? না তরলের সরণ, তোমরা লিখবে কিন্তু। এবার দেখো এই যে তরলের চাপ রয়েছে, ক্ষেত্রফল রয়েছে, সরণ রয়েছে, তোমরা একটু মনে করে দেখো এই যে তরলের চাপ যেটা দেখবে বইতে রয়েছে, তরলের কিংবা ছিদ্রে যে প্রযুক্ত চাপ ইনটু নির্গত তরলের আয়তন। কেন? এই দুটো পদ মিলে কি হবে? না ছিদ্রের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের মধ্য দিয়ে তরল বের হচ্ছে, আর যতটা পরিমাণ সরণ হলো, তো সেইটা মিলে আমি যদি ধরি তার আয়তন বের করে যাবে। দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল মানে আয়তন। অর্থাৎ ত্বরণের চাপ মানে হচ্ছে ছিদ্রে প্রযুক্ত চাপ ইনটু ছিদ্রে প্রযুক্ত চাপ ইনটু ছিদ্রের ক্ষেত্রফল ইনটু সরণ। নির্গত তরলের আয়তন, কারণ ছিদ্র হয়ে বের হচ্ছে কি তরল, তাহলে নির্গত তরলের আয়তন। এবার একটু তোমরা ভেবে রাখো যে পরিমাণ কৃতকার্য সেটা প্রযুক্ত চাপ ছিদ্রে প্রযুক্ত চাপ কিন্তু নির্গত তরলের আয়তন। যদি নির্গত তরলের আয়তন একক হিসাবে ধরি আমি, তাহলে একক আয়তনের তরলে কিংবা একক আয়তন তরল নির্গত হওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য সেটাই হচ্ছে ছিদ্রে প্রযুক্ত চাপ, আর সেই কিন্তু তরলকে বাইরে নির্গত হতে কিংবা নির্গত করাচ্ছে সেটাই। এই জন্য দেখবে সব বইতেই লেখা থাকে কোন মুহূর্তে একক আয়তনের তরলকে বের করার জন্য কৃতকার্য। তার মানে একক আয়তনের তরলকে নির্গত, একক বলা মানে এটা 1 ধরে নেব, তখন নির্গত করার জন্য কৃতকার্য সমান কি না ছিদ্রের তরল দ্বারা প্রযুক্ত চাপ। নির্গত করার জন্য কৃতকার্য বাই ছিদ্রে তরল দ্বারা প্রযুক্ত চাপ। তাহলে এই রাশিমালাটা আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে H ρg।
কিন্তু আমাদের উদ্দেশ্য কি ছিল, তরল যে রেটে বেরোচ্ছে তা নির্গত হওয়ার বেগ বের করতে চাইছি। তোমরা দেখবে হেডিং এ বলাই ছিল কোন মুহূর্তে নির্গত তরলের বেগ। এটা বের করার জন্য আমরা কি করব না, m যদি তরলের ভর হয় এবং তরলের ঘনত্ব যদি ρ হয়, তাহলে একক আয়তনে তরলের ভর কত হবে না, একক আয়তনে তরলের ভর হবে ρ। কেন? ρ ইকুয়ালস টু m বাই v হয়, তার একক আয়তন মানে v1, তার ρ ইকুয়ালস টু m, তাই এটা লিখতে পারি। তাহলে এই একক আয়তনে তরলে গতিশক্তি কত হবে না, গতিশক্তির রাশিমালা আমরা জানি 9 থেকে পড়ে আসছি, হাফ mv স্কয়ার। তাহলে লিখতে পারি কত, হাফ ρ v স্কয়ার। তাহলে এই পরিমাণ গতিশক্তি সে অর্জন করবে। এই গতিশক্তিটা সে অর্জন কিভাবে করলো না, এই কৃতকার্যের জন্য। এই কার্যটা যে হয়েছে প্রযুক্ত চাপ দ্বারা, সেই চাপের জন্যই এই গতিশক্তিটা লাভ করেছে তরল। তাহলে আমরা শক্তি সংরক্ষণের নীতি অনুসারে কিংবা কার্যশক্তি উপাদান থেকে এখান থেকে বলতে পারি যে পরিমাণ গতিশক্তির বৃদ্ধি হয়েছে সেটাই হচ্ছে কৃতকার্য। তাহলে হাফ ρ v স্কয়ার ইকুয়ালস টু h ρ g। তো ρ তো কেটেই যাচ্ছে দেখতে পাচ্ছ, তাহলে v ইকুয়ালস টু কত হচ্ছে না 2 g h। স্থিতিবিজ্ঞানে কিংবা একমাত্রিক গতিতেও আমরা কিন্তু এরকম সমীকরণ দেখেছি উলম্ব গতি সমীকরণ পড়ার সময়, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh কিংবা u স্কয়ার মাইনাস 2gh। তো সেরকমই সমীকরণ এই ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে। সেখানে এই উচ্চতা ছিল, এখানে এই হচ্ছে গভীরতা, বাকি সব তো সেমই আছে। সেখানে বস্তুর বেগ ছিল, এখানে তরলের যে কোনো মুহূর্তে এবং যে হচ্ছে তার বেগ। তো এই প্রমাণটা তোমরা করে রাখবে। এখানে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন রয়েছে যা আমি এই ভিডিওতে পড়ালাম, সেখান থেকে কি কি প্রশ্ন এসেছে কিংবা কি কি প্রশ্ন টাইপ রয়েছে সেটা তোমরা দেখবে। আমরা এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা আবার এই স্থির তরলের মুক্ত তরলের যে বৈশিষ্ট্য, তো সেটা নিয়ে আমরা আলোচনা আবার এগিয়ে নিয়ে যাব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।